বন্ধুরা, ধনী অথবা গরিব হয়ে ওঠা কি আমাদের ভাগ্য ঠিক করে? কোনো মানুষ কি জন্ম থেকেই গরিব হয়, নাকি তার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত তাকে গরিব করে রাখে? বেশিরভাগ সময় লোকেরা নিজেদের দারিদ্রতার দোষ ভগবান এবং নিজের ভাগ্যকে দিয়ে থাকে। কিন্তু সত্যি কি ভাগ্যই সমস্ত কিছু ঠিক করে? বন্ধুরা, যদি আপনিও এটা মেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার সম্পূর্ণ চিন্তা ভাবনাকে বদলে দেবে। আমি আপনাদের এমন 5টি সিদ্ধান্তের কথা বলবো, যেগুলো যদি আপনি বুঝে যান আর নিজের জীবনে লাগু করে নেন, তাহলে আগামী 6 মাসের মধ্যে আপনাকে ধনী হয়ে উঠতে কেউই বাধা দিতে পারবে না। তাই যদি আপনি সত্যি সত্যি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনিও কি তৈরি নিজের জীবন ও নিজের পরিবারের দারিদ্রতাকে মেটানোর জন্য? তাহলে কমেন্টে ইয়েস অবশ্যই লিখুন। তো আসুন শুরু করা যাক। এক গ্রামের একটি ছোট্ট কাঁচা বাড়ির মধ্যে থাকা মোহন নামের এক ব্যক্তি ছোট থেকেই দারিদ্রতার শিকার ছিল। তার মা বাবা অনেক পরিশ্রম করত, কিন্তু ভাগ্য কখনোই তাদের সঙ্গ দেয়নি। এরপর যখন মোহন বড় হয়, তখন সেও মজদুরি করে পরিবারের পেট ভরানোর চেষ্টা করে। কিন্তু যতই কাজ করুক না কেন, কখনোই ঘরের মধ্যে সমৃদ্ধি আসে না। এই কারণেই মোহন বারবার এটা ভাবত যে আমার তো ভাগ্যটাই খারাপ। আর যখন সে প্রত্যেক দিন ক্ষেত থেকে কিংবা কারোর বাড়ি থেকে কাজ করে ঘরে ফিরত, তখন তার চোখের মধ্যে শুধুমাত্র একটাই প্রশ্ন থাকত, যে আসলে আমি এত গরিব কেন, আর ভগবান আমাকেই কেন এত দারিদ্রতা দিয়েছেন। এই সমস্ত কিছু বলে সে প্রত্যেক দিন নিজেই নিজেকে দোষ দিত। এরপর যখন সে রাত্রে নিজের ছেঁড়া ফাটা বিছানায় শুতো, তখন সে শুধুমাত্র নিজের দুর্ভাগ্যকেই দেখতে পেত। তার এই অবস্থা দেখে গ্রামের কিছু লোকেরা প্রতিদিন তাকে নিয়ে মজা করত, আবার কিছু মানুষ তাকে ভরসা দেওয়ারও চেষ্টা করত। কিন্তু মোহনের মনের মধ্যে সবসময় এই প্রশ্নটাই থাকত, যে আমার ভাগ্যে কি শুধুমাত্র দারিদ্রতায় লেখা আছে? ঠিক তখনই মোহনের সঙ্গে এমন একটা ঘটনা ঘটে, যার কল্পনা মোহন কখনোই করেনি। একদিন যখন মোহন কাজকর্ম করে নিজের ঘরে ফিরছিল, ঠিক তখনই রাস্তায় তার সঙ্গে এক বৃদ্ধ ব্যক্তির দেখা হয়। তিনি মোহনকে বলেন, হে পুত্র, যদি তুমি নিজের জীবনের এই সমস্যার সমাধান চাও, তাহলে পাশের জঙ্গলে একটি ঝর্ণা আছে। তার পাশে এক মহাত্মা থাকেন। তিনি খুবই জ্ঞানী, আর তিনি অনেক মানুষদের জীবন বদলে দিয়েছেন। তুমিও ওই মহাত্মার কাছে গিয়ে দেখা করো। তিনি তোমাকে এই দারিদ্রতা থেকে বেরিয়ে আসার সমাধান দিতে পারবেন। এটা শুনে মোহনের মনের মধ্যে একটি আশার আলো ফুটে ওঠে। সে ভাবে, হয়তো ওই মহাত্মাই আমাকে আমার দারিদ্রতার কারণ বলবেন আর এর কোনো সমাধান দেবেন। এটা ভেবেই সে পরের দিনই একটুকুও দেরি না করেই ওই জঙ্গলের দিকে এগিয়ে যায়। ওই জঙ্গলটি খুবই ঘন এবং রহস্যময় ছিল। রাস্তায় তার ভয়ও লাগছিল। এরপর কোনোভাবে সাহস জুগিয়ে আরও কয়েক ঘন্টা যাওয়ার পর সে ওই ঝর্ণার কাছে পৌঁছায়, যেখানে একটি গাছের নিচে একজন বৃদ্ধ মহাত্মা তপস্যায় মগ্ন ছিলেন। এরপর মোহন ওই মহাত্মাকে প্রণাম করে বলে, হে মহাত্মা। এটা শুনে ওই মহাত্মা চোখ খোলেন এবং বলেন, এসো পুত্র, বলো তোমার কি সমস্যা। এটা শুনে মোহনের চোখের মধ্যে জল ঝরে পড়ে। সে কাঁদতে কাঁদতে বলে, হে মহাত্মা, আমি খুবই গরিব। আমি কখনোই ভালো জীবন কাটাতে পারিনি। ছোট থেকেই দারিদ্রতাকে আমি অনেক কাছ থেকে দেখেছি। আমি কি পাপ করেছিলাম যে আমার ভাগ্যটা এমন? আমি কি কখনোই ধনী হয়ে উঠতে পারবো না? মোহনের এই সমস্ত কথা শুনে ওই মহাত্মা একটু হাসেন। এরপর তিনি বলেন, হে পুত্র, তোমার সমস্যার সমাধান তোমার মধ্যেই আছে। দারিদ্রতা কোনো ভাগ্যের খেলা নয়, এর বদলে এটা হলো চিন্তা ভাবনা এবং কর্মের পরিণাম। এই জন্য আজ আমি তোমাকে জীবনের এমন কয়েকটি কথা বলবো, যেগুলোকে যদি তুমি ভালোভাবে বুঝে নাও আর নিজের জীবনে লাগু করে নাও, তাহলে তুমিও আগামী 6 মাসের মধ্যে ধনী হয়ে উঠবে আর তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। এটা শুনে মোহন বলে, ঠিক আছে মহাত্মা, আমি তৈরি। এরপর ওই মহাত্মা বলতে শুরু করেন। তিনি বলেন, ধনী হয়ে ওঠার সবথেকে প্রথম নিয়ম হলো অর্থের সাশ্রয়। বেশিরভাগ লোকেরা ভাবে যে ধনী হয়ে ওঠার রহস্য হলো অনেক তাড়াতাড়ি অনেক বেশি অর্থ উপার্জন করা। বেশিরভাগ সময় লোকেরা বলে থাকে যে যদি আমি বেশি টাকা রোজগার করতাম, তাহলে আমি বেশি ধনী হয়ে উঠতাম। তুমিও হয়তো অনেকবার লোকেদের এই কথাটি বলতে শুনে থাকবে, কিন্তু তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে সে কি বেশি টাকা জমাতে পেরেছে? তুমি হয়তো এর উত্তর পাবে, না।
কারণ আসল সত্যিটা হলো মানুষ যত বেশি রোজগার করে ঠিক ততই বেশি খরচও বাড়ে। প্রত্যেকটি মানুষ একই রকমের জীবন কাটায়। তারা কাজে যায়, টাকা রোজগার করে আর খরচ করে, আবার কাজে যায়, টাকা রোজগার করে আর আবার খরচ করে। বেশিরভাগ লোকেরা আয় করে, অনেক বেশি পরিশ্রম করে, কিন্তু তবুও তাদের সঞ্চয় শূন্য থাকে। যে কোনো মানুষ ধনবান হয়ে উঠতে পারে, শুধুমাত্র শর্ত এটা হলো যে সে পরিকল্পনা করে দীর্ঘ সময় ধরে যেন সে সঞ্চয় করে। সঞ্চয়ের সিদ্ধান্ত এটা হলো যে আমরা প্রত্যেক মাসে কমসে কম 10% নিজের আমদানি থেকে যেন বাঁচাই। আমাদের আমদানি তাতে 5,000 হোক কিংবা 5 লাখ, আমাদের সঞ্চয় করতেই হবে। সঞ্চয় না করে থাকা লোকেরা বাহানা তৈরি করে বলে যে আমার উপার্জনে তো খুবই কষ্ট করে খরচ চলে, সঞ্চয় কিভাবে করব। বেশিরভাগ সময় এটা দেখা গেছে যে ব্যক্তির কাছে যত বেশি অর্থ থাকে তার ঋণ ততই বেশি বেড়ে যায়। কারণ মানুষ যত বেশি রোজগার করতে শুরু করে ততই বেশি খরচাও বেড়ে যায়, যাতে করে ঋণ অনেক বেশি বেড়ে যায়। এখন এই ঋণ পরিশোধ করার জন্য সে দিনরাত কাজের মধ্যে লেগেই থাকে। বেশি কাজ করার ফলে চিন্তা বাড়ে, আর তার ফলে তার স্বভাব খিটখিটে হয়ে ওঠে, যার খারাপ প্রভাব তার সমস্ত আত্মীয় এবং তার স্বাস্থ্যের ওপরও পড়ে। ঋণ মানুষকে গোলাম করে দেয়। এই জন্য টাকার ব্যবহার আমাদের নিজেদের বেঈমান ইচ্ছার উপর পূরণ করার জন্য উচিত নয়। এর বদলে আমাদের দরকারকে পূরণ করার জন্য ব্যবহার করা উচিত। যেদিন থেকে আমরা টাকা সঞ্চয় করার নিয়ম আপন করে ফেলি, ওই দিন থেকেই ধনী হয়ে ওঠার প্রথম পদক্ষেপ শুরু হয়ে যায়। প্রত্যেক মাসে নিজের উপার্জনের 10% সঞ্চয় করা ঠিক তেমনই যেমন আমরা একটি গাছকে বড় করে তোলার জন্য ছোট ছোট বীজ রোপণ করি। কিন্তু ধ্যান রাখবে, শত্রুরা সব সময় তোমার আশেপাশে ঘোরাফেরা করছে। যদি তোমার মধ্যে আত্মসংযম এবং আত্ম অনুশাসন না থাকে, তাহলে নিজের সম্পত্তির বীজকে গাছ হয়ে ওঠার আগেই খেয়ে ফেলবে। কারণ এই সম্পূর্ণ দুনিয়া তোমার অর্থকে টেনে নিতে চায়। যদি তুমি এই দুনিয়ার দেখানো প্রলোভন থেকে নিজেকে বাঁচাতে পারো, তাহলেই তোমার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। দ্বিতীয় নিয়ম হলো টাকার অপব্যবহার থেকে বাঁচো। প্রথম নিয়মে তুমি শিখলে যে কিভাবে আমরা নিজেদের অর্থকে সঞ্চয় করব। এখন শিখব যে আমরা নিজেদের অর্থের কিভাবে সঠিক ব্যবহার করব। যখন আমরা ধনী হয়ে ওঠার ইচ্ছায় নিজেদের অর্থকে বাঁচাতে শুরু করি, তখন আমাদের ওপর লোভ এবং ভয় চড়ে বসে। এরপর লোভ আমাদের ওই সমস্ত সুন্দর জিনিসগুলির কল্পনা করায় যেগুলো টাকা দিয়ে অর্জন করা যায়। এরপর আমরা নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের ওই সমস্ত জিনিসগুলিকে কিনতে দেখি, আর আমরাও ভাবতে থাকি যে নিজের অর্থকে এইভাবেই খরচ করা যাক। আমরাও অনেক সুন্দর এবং দামি জিনিসগুলিকে কিনি, যাতে করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের দেখাতে পারি। অনেক মানুষ এই লোক দেখানো মায়াজালের মধ্যে ফেঁসে যায় আর নিজের সঞ্চয় করা অর্থকে নষ্ট করে ফেলে। মনে রাখবে, ধনী হয়ে ওঠার জন্য শুধুমাত্র সঞ্চয় করাটাই পর্যাপ্ত নয়, সেটাকে সুরক্ষিত রাখা এবং বাড়িয়ে তোলাও খুবই গুরুত্বপূর্ণ। ধনী চিন্তাভাবনাযুক্ত ব্যক্তি নিজের অর্থকে সঠিকভাবে ব্যবহার করে, অর্থাৎ তারা ওই অর্থকে কোনো জায়গায় নিবেশ করে যেখানে বোকা মানুষেরা বিলাসিতা করা কিছু জিনিসপত্র কিনে নিজের সম্পত্তির বীজকেই নষ্ট করে দেয়। অনেক দামি দামি জিনিস কেনা, পরিবারের সঙ্গে ঘোরাফেরা করা, নিজের ইচ্ছামতো জীবনযাপন করা, এগুলো ভালো জিনিস, কিন্তু নিজের সম্পূর্ণ বছরের সঞ্চয় এক মুহূর্তেই উড়িয়ে দেওয়া একদমই ভালো কথা নয়। বেশিরভাগ লোকেরা শুধুমাত্র কয়েক মুহূর্তের খুশির জন্য নিজের তৈরি করা সম্পত্তির মহলকে ভেঙে ফেলে, আর তাদের ধনী হয়ে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তৃতীয় নিয়ম হলো সঠিক জায়গায় নিবেশ করুন। নিবেশ এই শব্দটি খুবই ভয়ানক বলে মনে হতে পারে। মনে হয় এটা যেন কোনো ভূত যেটা আমাদের সমস্ত অর্থকে গিলে ফেলবে, কিন্তু এটা এমন কিছুই নয়। যে অর্থকে আমরা সঞ্চয় করি, যদি ওই অর্থকে আমরা কোনো জায়গায় নিবেশ না করি, তাহলে ওই অর্থ আমাদের আরও বেশি অর্থ কিভাবে কামিয়ে দেবে। ধনী হয়ে ওঠার অর্থ হলো নিজের অর্থকে কাজের মধ্যে লাগাও, এরপর তার থেকে হওয়া লাভকেও কাজের মধ্যে লাগাও, তবেই ওই অর্থ অনেক বড় ধনে পরিণত হবে। যেভাবে কোনো জল কিংবা সূর্যের রশ্মি ছাড়া কোনো চারা গাছ মারা যায়, ঠিক ওই একইভাবে আমাদের অর্থ যদি সঠিক জায়গায় নিবেশ করা না হয়, তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার কারণে সময়ের সঙ্গে সঙ্গে ওই টাকার মূল্যও অনেক কম হয়ে যায়। যদিও যে কোনো নিবেশ করার সময় একটি ছোট্ট কথা ধ্যান রাখা উচিত যে তুমি নিজের টাকা নিবেশ করে কত লাভ পাবে। যদি তোমার দ্বারা কোনো নিবেশ মুদ্রাস্ফীতি দরের থেকে কম হয়,
তাহলে ওই নিবেশ সঠিক নয়। নিবেশের সঠিক অর্থ হলো মুদ্রাস্ফীতি দরের থেকে বেশি লাভ হওয়া। নিজের মূলধনের সুরক্ষার সঙ্গে সঙ্গে তুমি যেখানে বেশি লাভ দেখতে পাবে সেখানে তুমি নিবেশ করতে পারো। ধনী হয়ে ওঠার জন্য নিবেশ একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু নিবেশ করার নামে টাকা চুষে নেওয়া চালাক ও ধূর্ত ব্যক্তিদের থেকে সাবধানে থেকো। বেশিরভাগ লোকেরা এটা মানে যে ধনী হয়ে ওঠার অর্থ হলো অনেক বেশি আমদানি হওয়া। তারা এটা ভাবে যে যদি সে অনেক বেশি অর্থ উপার্জন করছে তাহলে সে ধনী, কিন্তু লোকেরা এটা বুঝতে পারে না যে উপার্জন দিয়ে নয়, এর বদলে যে কোনো মানুষ নিজের সঞ্চয় এবং নিবেশের ওপর ধনী হয়ে থাকে। চতুর্থ নিয়ম হলো নিজের টাকা পয়সার ভালোভাবে হিসাব রাখা। নিজের টাকা পয়সার হিসাব রাখাটা কোনো কৃপণতা নয়, এর বদলে এটা হলো একটি বুদ্ধিমানের কাজ। আমাদের এটা জানা দরকার যে আমাদের অর্থ কোথায় যাচ্ছে আর আমরা কোথায় ফালতু খরচ করছি। ধনী হয়ে ওঠার জন্য আমাদের খরচার উপর নিয়ন্ত্রণ এবং তার সঠিক জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো অনেক লোকেদের এটা বলতে শুনেছ যে প্রত্যেক মাসে আমার টাকা তো আসে, কিন্তু এরপর সেটা কোথায় চলে যায় সেটা বুঝতেই পারি না। বাস্তবে এই সমস্ত লোকেদের নিজের খরচার ওপর কোনো নিয়ন্ত্রণই থাকে না, আর টাকা শেষ হয়ে যাওয়ার পর এরা নিজের প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের কাছে ঋণ নিয়ে টাকা খরচ করে, আর সে ভাবে যে পরের মাসে তাদের শোধ করে দেব। এখানে তোমাকে একটি কথা জানিয়ে রাখি যে ঋণ আমাদের দারিদ্রতার দিকে নিয়ে যায়। যদি ধনী হয়ে ওঠা পাহাড়ের ওই চূড়ার মতো হয়ে থাকে তাহলে ঋণ নেওয়া হলো ওই পাহাড়ের পাশে থাকা গভীর গর্তের মতো। কিন্তু এই ঋণও দুই ধরনের হয়ে থাকে, ভালো ঋণ আর খারাপ ঋণ। খারাপ ঋণ হলো সেটা যেটা আমরা নিজেদের মনোরঞ্জন এবং বিলাসিতা করার জিনিসপত্র কেনার জন্য নিই, আর ভালো ঋণ হলো সেটা যার ফলে ভবিষ্যতে আমাদের আমদানি হয়। এই ঋণ হলো একটি শয়তানের মতো। আমাদের টাকা পয়সার হিসাব করতে একটু সময় লাগে, একটু পরিশ্রম লাগে, আমাদের মস্তিষ্কের মধ্যে জোর দেওয়ার দরকার পড়ে, অনেক সময় তো চিন্তাও ভর করে বসে। কিন্তু এই সমস্ত কিছুর সত্ত্বেও আমাদের নিজেদের আমদানি এবং খরচের হিসাব রাখা উচিত। পঞ্চম নিয়ম হলো ধনীদের দৈনন্দিন রুটিন। আজ ধনী মানুষেরা যে জায়গায় পৌঁছেছে সেখানে পৌঁছানোর জন্য তারা কঠিন পরিশ্রম করেছে। তারা সকালে তাড়াতাড়ি কাজ করতে শুরু করে দেয় আর অনেক রাত্রি পর্যন্ত কাজ করে। তারা অনেক দীর্ঘ ছুটি নেয় না। তারা এখানে সেখানে কোনো ফালতু গল্প করে না। তারা নিজের অতীতের ভুলের জন্য নিজেদেরকে কখনোই দোষ দেয় না। তারা ফালতু লোক এবং ফালতু কথাবার্তা থেকে দূরে থাকে এবং নিজের সময় ও এনার্জির সঠিক ব্যবহার করে। যদি তুমি সত্যি সত্যি ধনী হয়ে উঠতে চাও তাহলে তোমার মধ্যে আত্মসংযম এবং দৃঢ়তা থাকা দরকার। তুমি কোনো কাজ কিংবা কোনো লক্ষ্যকে নিয়ে কতটা গম্ভীর, কতটা সমর্পিত, এই সমস্ত প্রশ্ন একটি সাধারণ ব্যক্তিকে অসাধারণ করে তোলে। যদি তুমি সফল হতে চাও তাহলে তোমাকে ঘড়ি দেখে কাজ করা চলবে না। যদি তোমাকে বাকি লোকেদের থেকে এগিয়ে যেতে হয় তাহলে 2 গুণ পরিশ্রম করতে হবে। যদি তুমি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করাতে এবং নিজের এনার্জিকে সঠিক জায়গায় খরচ করার জন্য তৈরি, তাহলে তোমার সফল হয়ে ওঠার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তুমি রাতারাতি সফল হয়ে যাবে না, আর প্রথম চেষ্টায় অসফলও হতে পারে দ্বিতীয়, তৃতীয় এবং ক্রমাগত বেশ কয়েকবার চেষ্টা করার পরও তুমি অসফল হতে পারো, কিন্তু সফলতাকে পাওয়ার জন্য তোমাকে এই ঝুঁকি তো নিতেই হবে। ষষ্ঠ নিয়ম হলো যদি ধনী হয়ে উঠতে চাও তাহলে সম্পত্তি কিনুন। বেশিরভাগ লোকেরা এটা বুঝতে পারে না যে আসল কথা এটা নয় যে আপনি কত টাকা রোজগার করেন, এর বদলে এটা যে আপনি কত টাকা রাখতে পারেন। আমরা সবাই ওই সমস্ত গরিব লোকেদের কাহিনী শুনেছি যারা হঠাৎ করে ধনী হয়ে ওঠে, কিন্তু কিছু সময় পর তারা আবার গরিব হয়ে যায়। এরা ভাগ্যক্রমে অনেক ধন তো পেয়ে যায়, কিন্তু শুধুমাত্র কয়েক বছরের মধ্যেই তারা আবার সেখানেই ফিরে আসে যেখান থেকে তারা শুরু করেছিল। আর এর কারণ হলো তাদের ধনীদের এই নিয়মগুলিকে না জানা, যারা বলে যে সবসময় সম্পত্তি কেনা উচিত, দায়িত্ব নয়। শুনতে এটা খুবই সাধারণ বলে মনে হয়, কিন্তু বেশিরভাগ লোকের এর আন্দাজই নেই যে এই নিয়ম কতটা শক্তিশালী। বেশিরভাগ লোকেরা টাকা পয়সার সমস্যায় শুধুমাত্র এই জন্য বিভ্রান্ত হয়ে থাকে কারণ তারা এটা জানেই না যে সম্পত্তি এবং দায়িত্বের মধ্যে কি পার্থক্য রয়েছে। ধনী লোকেরা সম্পত্তি একত্রিত করে, আর দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেরা দায়িত্ব একত্রিত করে। আর মজার কথা এটা হলো যে তাদের এটা মনে হয় যে তারা সম্পত্তি একত্রিত করছে,
এখন প্রশ্ন এটা হলো যে কোনো বস্তু, সম্পত্তি নাকি দায়িত্ব, এটা কিভাবে জানা যাবে? এর উত্তর খুবই সহজ, কারণ সম্পত্তি হলো সেটা যেটা আমাদের পকেটের মধ্যে টাকা নিয়ে আসে, আর দায়িত্ব হলো সেটা যেটা আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়। ধনী হয়ে ওঠার জন্য শুধুমাত্র এই দুটি শব্দকে বোঝা দরকার। কিন্তু 90% পরিবারের টাকার কাহিনী এটাই যে তারা ধনী হয়ে ওঠার জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত কঠিন পরিশ্রম করেই চলে, কিন্তু তবুও তারা ধনী হয়ে উঠতে পারে না। এর কারণ এটা নয় যে তারা টাকা উপার্জন করে না, এর কারণ এটা হলো তারা সারা জীবন সম্পত্তির বদলে দায়িত্ব কিনে চলে। সপ্তম নিয়ম হলো ধনী অভ্যাস। সফল লোকেরা নিজেদের বুদ্ধি ও মস্তিষ্কের ব্যবহার অসফল লোকেদের থেকে অনেক বেশি করে, আর এটা তুমিও করতে পারো। অলসতা ছেড়ে দাও, সময়কে বরবাদ করা ছেড়ে দাও। তোমার মস্তিষ্কের মধ্যে কি ধরনের বিচার আসে? বেশিরভাগ সময় তোমার মস্তিষ্কের মধ্যে কি চলতে থাকে? এই কথাটি বুঝে নাও যে তোমার বিচারই তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তুমি ওই জিনিসগুলোকে আকর্ষিত করো যেগুলোর ব্যাপারে তুমি বেশিরভাগ সময়ই ভাবতে থাকো। যেমন, যদি তুমি বেশিরভাগ সময় অর্থ এবং সফলতার ব্যাপারে ভাবো, তাহলে তুমি এমন সুযোগ অবশ্যই পাবে যেগুলো তোমাকে টাকা রোজগারের সুযোগ করে দেবে। এর বিপরীত, যদি কেউ সবসময় ভয়ভীত অবস্থায় কিংবা চিন্তিত অবস্থায় থাকে, রোগ ব্যাধি এবং অসফলতার বিচার ভাবতে থাকে, তাহলে সেগুলোই তার জীবনের অংশ হয়ে উঠবে। এই জন্য সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা রাখো, নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখো। নেতিবাচক বিচার সব সময়ের জন্য ছেড়ে দাও। অভ্যাস এবং পুনরাবৃত্তির ফলে তোমার মস্তিষ্ক বারবার শুধুমাত্র ইতিবাচকই ভাববে, আর তুমি আগের থেকে অনেক বেশি খুশি ও সফল অনুভব করবে। এই নিয়ম খুবই সরল। সফল লোকেরা উঠতে, বসতে, ঘুমাতে শুধুমাত্র ওই জিনিসটির ব্যাপারেই ভাবে যেগুলো তাদের দরকার। প্রত্যেকটা মুহূর্ত সফল লোকেরা শুধুমাত্র সেগুলোকেই পাওয়ার কথা ভাবে, আর এই কারণেই তারা সব সময় এমন নির্ণয় নেয় যেগুলো তাকে তার লক্ষ্যের দিকে নিয়ে যায়। এই সমস্ত কিছু বলার পর গুরুদেব একটু থামেন। এরপর তিনি বলেন, যদি তুমি ওপরের বলা নিয়মগুলিকে পালন করো, তাহলে তোমাকে ধনী এবং সফল হয়ে উঠতে কেউই বাধা দিতে পারবে না। ওই মহাত্মার এই সমস্ত কথাগুলি শোনার পর মোহন নিজের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যায়। সেই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য ওই মহাত্মাকে ধন্যবাদ জানায়, প্রণাম করে, এরপর নিজের ঘরে ফিরে আসে। তো বন্ধুরা, আমার বিশ্বাস যে আপনিও এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি সত্যি সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।